পৃষ্ঠা 181 7.2 রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট। গার্নার প্রদত্ত সংজ্ঞাটি বিশ্লেষণ করলে স্বাভাবিকভাবেই রাষ্ট্রের যে অপরিহার্য বৈশিষ্ট্যগুলি চোখে পড়ে সেগুলি হল: 1. জনসমষ্টি, 2. নির্দিষ্ট ভূখণ্ড, 3. সরকার, 4. সার্বভৌমিকতা। এর পাশাপাশি আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়, সেগুলি হল: 5. স্থায়িত্ব, 6. অন্যান্য রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি, 7. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ। 1. জনসমষ্টি মানুষের সংঘবদ্ধ জীবনের একটি বিশেষ স্তরে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়, ফলে জনসমষ্টি হল এর অপরিহার্য অঙ্গ। রাষ্ট্রের অধীন জনসমষ্টিকে নাগরিক বলা হয়। অবশ্য নাগরিকদের পাশাপাশি কোনো রাষ্ট্রে বিদেশিদের অবস্থানও দেখা যায়, আর বিদেশি সরকার কর্তৃক শাসিত কোনো দেশের জনগণকে প্রজা বলে। রাষ্ট্রের জনসংখ্যা ঠিক কত হবে তা নিয়ে নানা মুনির নানা মত আছে। যেমন প্লেটোর মতে রাষ্ট্রের জনসংখ্যা হবে 5040 জন, রুশোর মতে 10,000। তবে সাধারণত কাম্য জনসংখ্যার কথাই বলা হয়ে থাকে, যাতে এর উৎপাদন ব্যবস্থা বা নাগরিক স্বাচ্ছন্দ্য ব্যাহত না হয়। যে কারণে পৃথিবীতে অল্প জনসংখ্যা নিয়ে পানামা, স্যান মারিনো, মোনাকোর মতো রাষ্ট্র চোখে পড়ে, তেমনি চীন, ভারত প্রভৃতির মতো বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র দেখা যায়। যাই হোক, রাষ্ট্রের জনসংখ্যাকে ঘিরে নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। 2. নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি যখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস না করে তখন পর্যন্ত রাষ্ট্র তৈরি হয় না। এ প্রসঙ্গে বলা যায়, 1948 সালের 14 মের আগে পর্যন্ত ইহুদিদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড না থাকায় তাদের কোনো রাষ্ট্র ছিল না। রাষ্ট্রের ভূখণ্ড বলতে ভূভাগ, নদ নদী, পাহাড় পর্বত, ভূগর্ভস্থ সম্পদ, আকাশপথ, উপকূল ভাগ প্রভৃতিকে বোঝায়। সমুদ্র উপকূল থেকে সমুদ্রের জলভাগের কত দূর পর্যন্ত রাষ্ট্রের সীমা হিসাবে পরিগণিত হবে তা নিয়ে মতবিরোধ আছে। 3য় সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত সম্মেলনে এই জলসীমাটি উপকূল থেকে 12 মাইল পর্যন্ত স্থির করা হলেও অনেক রাষ্ট্রই তা মেনে নেয়নি। অনুরূপভাবে ভূখণ্ডের ওপর অবস্থিত আকাশ সীমা নিয়ে মতানৈক্য আছে। এক্ষেত্রে সাধারণত ভূপৃষ্ঠ থেকে 100-110 মাইল পর্যন্ত অংশটিকে সংশ্লিষ্ট রাষ্ট্রের আকাশ সীমা বলে মনে করা হয়। তবে যে অংশটিকে মহাকাশ বলা হয় সেখানে রাষ্ট্রীয় কর্তৃত্ব সম্প্রসারিত নয়। রাষ্ট্রের আয়তন কি পরিমাণ হবে সে বিষয়ে মতবিরোধ আছে। কেউ কেউ ক্ষুদ্র রাষ্ট্র পছন্দ করেন, যেমন রুশো। আবার জার্মান দার্শনিক ট্রিটসকে রাষ্ট্রের ক্ষুদ্রতাকে পাপের প্রতীক বলে মনে করেন। রাষ্ট্র ক্ষুদ্র হলে বা বৃহৎ হলে উভয়েরই কিছু সুবিধা অসুবিধা আছে। 3. সরকার রাষ্ট্রের একটি অপরিহার্য বিষয় হল তার সরকার। উইলবির মতে সরকার হল রাষ্ট্রের একটি মাধ্যম বা যন্ত্র, যার দ্বারা রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করে। অনুরূপভাবে গার্নারও সরকারকে রাষ্ট্রের যন্ত্র হিসাবে মনে করেছেন। সরকারের 3টি বিভাগ বর্তমান: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। তবে সাধারণ অর্থে বা সংকীর্ণ অর্থে সরকার বলতে তার শাসন বিভাগকেই বোঝানো হয়।
রাষ্ট্রের সরকার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। ক্ষমতা বিকেন্দ্রীকরণের ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক ও পৃষ্ঠা 182 যুক্তরাষ্ট্রীয় সরকার হিসাবে ভাগ করা হয়। রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বুর্জোয়া গণতান্ত্রিক সরকার ও সমাজতান্ত্রিক সরকার, আবার পরিচালকের সংখ্যার ভিত্তিতে রাজতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকার প্রভৃতি ভাগে ভাগ করা যায়। 4. সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা হল রাষ্ট্রের প্রাণ। সার্বভৌমিকতার অর্থ হল চূড়ান্ত ক্ষমতা। এর দ্বারা বোঝানো হয় যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব রয়েছে। এই চূড়ান্ত ক্ষমতা আইনের মাধ্যমে প্রকাশিত হয়। সার্বভৌমিকতাকে অধ্যাপক গেটেল আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে মনে করেন। সার্বভৌমিকতা দু প্রকারের, আভ্যন্তরীণ ও বাহ্যিক। আভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্র তার নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে সকল ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান, এমনকি সরকারের ওপরও তার চরম ক্ষমতা প্রকাশের অধিকারী। অন্যদিকে বাহ্যিক সার্বভৌমিকতার অর্থ হল রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত। তবে বর্তমানে এই দুই প্রকার সার্বভৌমিকতাই তত্ত্বগত। প্রথমটির ক্ষেত্রে বলা যায় রাষ্ট্র তার দেশের জনসাধারণের জনমত, প্রচলিত প্রথা, ধ্যান ধারণা প্রভৃতিকে অস্বীকার করতে পারে না। দ্বিতীয়টির ক্ষেত্রে রাষ্ট্রগুলি বিভিন্ন ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীলতার কারণে অন্যের অনুরোধ, আদেশ, তাছাড়া আন্তর্জাতিক আইন, চুক্তি, সন্ধি, সম্মিলিত জাতিপুঞ্জের নীতি নির্দেশ প্রভৃতির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারে না। 5. স্থায়িত্ব। গার্নারের সংজ্ঞাতেই রাষ্ট্রের এই বৈশিষ্ট্যটির কথা বলা আছে। রাষ্ট্র যখন তখন গঠিত বা বিলুপ্ত হতে পারে না, তাকে স্থায়ী হতে হয়। 6. অন্যান্য রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি। রাষ্ট্র গঠিত হতে গেলে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি প্রয়োজন বলে অনেকে মনে করেন। অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বলতে সব রাষ্ট্রের স্বীকৃতিকে না হলেও চলে, কিছু কিছু রাষ্ট্রের স্বীকৃতি যথেষ্ট। এটিকে বর্তমানে রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য বলা যায় না। 7. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ। এটিও রাষ্ট্রের অপরিহার্য শর্ত নয়। যেহেতু সম্মিলিত জাতিপুঞ্জ নানা আন্তর্জাতিক বিষয়ে তাদের নিয়ন্ত্রণ জারি করে বা অনেক দেশের আভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায়, তাই অনেকে এর সদস্য হওয়ার বিষয়টিকে গুরুত্ব প্রদান করেন। 7.3 সরকার ধারণা সংজ্ঞা। গভর্নমেন্ট কনসেপ্ট ডেফিনিশন। ধারণা: রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, কিন্তু তার উপলব্ধি ঘটে সরকারের মাধ্যমে। সরকার রাষ্ট্রের অন্যতম উপাদান এবং সরকার নামক প্রতিষ্ঠানটি রাষ্ট্রের কর্ণধার। সরকার শব্দটির মাধ্যমে একটি সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার চিত্র সূচিত হয়। এটি হলো এমন একটি শাসনযন্ত্র অথবা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ যার মাধ্যমে কোনো একটি রাষ্ট্রের শাসন কর্তৃত্ব নির্বাহিত হয়। সরকার এই রাষ্ট্রটির নাগরিকদের নিয়ন্ত্রণ, জননীতি পরিচালনা ও তার সদস্য বা নাগরিকদের শাসন ও পরিচালনার ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রায় ঐকমত্য সহকারে সরকারের সংজ্ঞা প্রদান করেছেন। এদের মধ্যে গার্নার প্রদত্ত সংজ্ঞাটি সর্বজনগ্রাহ্য। তাঁর মতে সরকার হলো একটি মাধ্যম বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্রের সাধারণ নীতিগুলি নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয় এবং সাধারণ স্বার্থসমূহ সুরক্ষিত হয়। 7.4 সরকারের বিভিন্ন রূপ।
ফর্মস অফ গভর্নমেন্ট। সরকার রাষ্ট্রের অন্যতম উপাদান এবং এটি একটি শাসন প্রতিষ্ঠান। সাধারণভাবে সরকার বলতে আমরা শাসন, আইন ও বিচার বিভাগের সাথে যুক্ত ব্যক্তি সমষ্টিকেই বুঝে থাকি। সরকারের কাঠামো, প্রকৃতি, ব্যক্তি সমষ্টি, উদ্দেশ্য বিভিন্ন রকম হয়ে থাকে। এই বিভিন্নতার উপর নির্ভর করে সরকারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। পৃষ্ঠা 183। প্রায় 2500-এরও বেশি বছর পূর্বে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে সরকারের শ্রেণীবিভাগ করতে গিয়ে দেখিয়েছেন যে শাসনের উদ্দেশ্যের বিচারে সরকার স্বাভাবিক, ন্যাচারাল ও বিকৃত, পারভার্টেড হতে পারে। আবার শাসকের সংখ্যার দিক থেকে এটি একজনের শাসন, 2 কয়েকজনের শাসন, 3 বহুজনের শাসন হতে পারে। শাসকের সংখ্যার ভিত্তিতে গড়ে ওঠা সরকারের প্রত্যেকটিরই স্বাভাবিক ও বিকৃত রূপ আছে। তার প্রদত্ত শ্রেণী বিভাজনটি নিম্নরূপ। 3টি কলামে বিভক্ত করা আছে। একটিতে লেখা শাসকের সংখ্যা, তারপরে স্বাভাবিক রূপ, এর পরেরটিতে বিকৃত রূপ। শাসকের সংখ্যা: একজনের শাসন, স্বাভাবিক রূপ রাজতন্ত্র, মনার্কি, বিকৃত রূপ স্বৈরতন্ত্র, টাইরানি। শাসকের সংখ্যা: কয়েকজনের শাসন, স্বাভাবিক রূপ অভিজাততন্ত্র, অ্যারিস্টোক্রেসি, বিকৃত রূপ আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। শাসকের সংখ্যা: বহুজনের শাসন, স্বাভাবিক রূপ সুগণতন্ত্র বা নিয়মতন্ত্র, পলিটি, বিকৃত রূপ জনতাতন্ত্র, ডেমোক্রেসি। ম্যারিয়ট রাষ্ট্রের ক্ষমতা বন্টনের নীতি, সংবিধান সংশোধনের পদ্ধতি এবং আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের 3 ধরনের শ্রেণীবিভাগ করেছেন। প্রথমটি অনুযায়ী সরকার এককেন্দ্রিক, ইউনিটারি ও যুক্তরাষ্ট্রীয়, ফেডারেল, এই 2 ভাগে বিভক্ত। দ্বিতীয়টি অনুযায়ী সরকারের ভাগগুলি হল সুপরিবর্তনীয়, ফ্লেক্সিবল ও দুষ্পরিবর্তনীয়, রিজিড। তৃতীয়টি অনুযায়ী সরকার মন্ত্রিসভা পরিচালিত বা সংসদীয়, পার্লামেন্টারি এবং রাষ্ট্রপতি শাসিত, প্রেসিডেন্সিয়াল, এই 2টি ভাগে বিভাজিত। লিকক তার শ্রেণীবিভাগে দেখিয়েছেন সরকার মূলত 2 প্রকারের: একনায়কতন্ত্র ও গণতন্ত্র। গণতন্ত্রের আবার প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্র 2টি ভাগ। পরোক্ষ গণতন্ত্রের 2টি রূপ: সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। এদের প্রত্যেকটিকে 2 ভাগে ভাগ করা যায়। এগুলি হল যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। এই 2 উভয়বিধ সরকার পুনরায় মন্ত্রিপরিষদীয় এবং রাষ্ট্রপতি শাসিত হতে পারে। সরকারের আধুনিক শ্রেণী বিভাজনটি নিম্নরূপ। নিচে একটি চার্ট দেখানো হয়েছে সরকারের শ্রেণী বিভাজন করে। ওপরে লেখা আছে সরকার। সরকারকে 3 ভাগে ভাগ করা হয়েছে: স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র। স্বৈরতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রাজতন্ত্র, সামরিকতন্ত্র, অভিজাততন্ত্র। একনায়কতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ব্যক্তিগত, দলগত, শ্রেণীগত। গণতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে: প্রজাতন্ত্র, সীমিত রাজতন্ত্র। এবারে গণতন্ত্রের যে এই 2 ভাগ, প্রজাতন্ত্র এবং সীমিত রাজতন্ত্র, এদের বিভাজনগুলি দেখানো হয়েছে। প্রজাতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে: এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়।
সীমিত রাজতন্ত্রকেও দুভাগে ভাগ করা হয়েছে, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। প্রজাতন্ত্রের যে ভাগ এককেন্দ্রিক তাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মন্ত্রিসভা পরিচালিত, রাষ্ট্রপতি শাসিত। প্রজাতন্ত্রের আরেকটি ভাগ যে যুক্তরাষ্ট্রীয় তাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, মন্ত্রিসভা পরিচালিত, রাষ্ট্রপতি শাসিত। সীমিত রাজতন্ত্রকে যে দুভাগে ভাগ করা হয়েছিল, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়, তাদের প্রত্যেককেও আবার দুই দুই ভাগে ভাগ করা হয়েছে। এককেন্দ্রিককে দুভাগে ভাগ করা হয়েছে, মন্ত্রিসভা পরিচালিত, রাষ্ট্রপতি শাসিত। যুক্তরাষ্ট্রকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, মন্ত্রিসভা পরিচালিত, রাষ্ট্রপতি শাসিত। পৃষ্ঠা 184, 7.4.1 গণতন্ত্র, সংজ্ঞা, মূলনীতি ও গুণাগুণ। ডেমোক্রেসি, ডেফিনিশন, বেসিক প্রিন্সিপলস অ্যান্ড মেরিটস ডিমেরিটস। সংজ্ঞা, ডেফিনিশন। গণতন্ত্র বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানে একটি বহু আলোচিত বিষয়। সাধারণভাবে বলা যায় যে শাসন ব্যবস্থায় জনগণই শাসন ক্ষমতার প্রকৃত অধিকারী তাকে বলা হয় গণতন্ত্র বা ডেমোক্রেসি। ডেমোক্রেসি কথাটি দুটি গ্রিক শব্দের মিলনে তৈরি। এ দুটি হল ডেইমস, DEIMOS, যার অর্থ পিপল বা জনগণ, এবং ক্র্যাটস, KRATOS, যার অর্থ হল অথরিটি বা শাসন পদ্ধতি। আবার পড়ছি, ক্র্যাটসের অর্থ হল অথরিটি বা শাসন বা কর্তৃত্ব। অর্থাৎ গণতন্ত্র বা ডেমোক্রেসি কথাটির অর্থ হল জনগণের শাসন বা কর্তৃত্ব। একে বলা হয় শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত সরকার। স্বামী বিবেকানন্দ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো শ্রেণী নেতৃত্ব করুক না কেন, জনগণই হল চূড়ান্ত ক্ষমতার উৎসস্থল। গেটেলের মতে গণতন্ত্র হল সরকারের সেই রূপ যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অংশীদারিত্বের অধিকার পেয়ে থাকে। তবে যে সংজ্ঞাটি বহুল ব্যবহৃত সেটি প্রদান করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। তার কথায় গণতন্ত্র হল জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত সরকার। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মূল নীতি, বেসিক প্রিন্সিপলস। 1. গণতন্ত্র সমস্ত মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সাম্যকে সুপ্রতিষ্ঠিত করে। 2. গণতন্ত্র সমস্ত মানুষের মতামত ব্যক্ত করার, সমালোচনা করার, অন্যের সাথে মতানৈক্যের অধিকারকে নিশ্চয়তা প্রদান করে। 3. বিভিন্ন মতাদর্শ, দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষের একত্রে সহাবস্থানের বিষয়টিতে সহনশীলতা দেখায়। 4. এটি মানুষের সাংবিধানিক মৌলিক অধিকারগুলিকে স্বীকৃতি দিয়ে থাকে। 5. গণতন্ত্র সাম্য, মৈত্রী, স্বাধীনতা, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি বিষয়টিকে সুপ্রতিষ্ঠিত করে। 6. গণতন্ত্র সংখ্যালঘুদের বিষয়গুলিকে উপেক্ষা করে না, তাদের শাসন কার্যে প্রতিনিধিত্বের বিষয়কে গুরুত্ব দেয়। 7. গণতন্ত্র সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিষয়টি তুলে ধরে। 8. এটি ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতিকে গুরুত্ব দেয়। 9. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংবিধানকে পুরোপুরি অনুসরণ করে। 10. গণতান্ত্রিক কাঠামোয় একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ থাকে। 11. গণতন্ত্র শাসন কার্যে পরিচালনার ক্ষেত্রে বলপ্রয়োগের নীতির পরিবর্তে সহিষ্ণুতা ও শান্তিমূলক পদ্ধতির উপর বেশি গুরুত্ব দেয়।
12 যদিও এটি একটি সংখ্যাগরিষ্ঠের পরিচালিত শাসন ব্যবস্থা, তাও সকলের জন্য নিরপেক্ষভাবে কাজ করে। গুণাগুণ মেরিটস অ্যান্ড ডিমেরিটস। গুণাবলী মেরিটস। 1. গণতন্ত্র জনগণকে তাদের কল্যাণের জন্য শেষ কথা বলার অধিকারী করে তোলে, ফলে এটি প্রকৃতই জনগণের শাসন হয়ে ওঠে। 2. গণতন্ত্র স্বৈরাচারের সম্ভাবনাকে দূর করে। 3. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যক্তিবর্গকে রাজনৈতিক চেতনা সম্পন্ন করে তোলে। 4. গণতন্ত্রে দেশের নাগরিকের স্বার্থ সংরক্ষিত ও পূরণ হয়। পৃষ্ঠা 185। 5. গণতন্ত্র শাসক ও শাসিতের মধ্যে ব্যবধান কমিয়ে তাদের মধ্যে সুসামঞ্জস্য বিধান করে। 6. গণতন্ত্র যেহেতু সাম্য, মৈত্রী ও স্বাধীনতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই ব্যক্তি তাদের যাবতীয় সাংবিধানিক অধিকারগুলি ভোগ করার সুযোগ পায়, তাদের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সম্ভব হয়। 7. গণতন্ত্র প্রত্যেকটি মানুষকে তাদের প্রাপ্য মর্যাদা দিয়ে থাকে। দোষ ডিমেরিটস। 1. সকল মানুষই যে সুস্থ রাজনৈতিক চেতনা সম্পন্ন হবেন এমন কোনো কথা নেই, ফলে সেই সকল অজ্ঞ অশিক্ষিত মানুষের দ্বারা শাসন অনেক সময় নিকৃষ্ট শাসন ব্যবস্থার সম্ভাবনা তৈরি করে। 2. গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া, বিশেষ করে সেই রাষ্ট্র যদি অধিক লোকসংখ্যা সম্বলিত হয়। 3. গণতন্ত্রের ফলে এমন কিছু কিছু ব্যক্তি প্রতিনিধি হওয়ার সুযোগ পেয়ে যান, যারা ব্যক্তি মানুষ হিসাবে ভালো হলেও ভালো দক্ষ প্রশাসক নাও হতে পারেন। 4. গণতন্ত্রের ফলে যে দেশে অজ্ঞ বা অশিক্ষিত লোক বেশি, সেখানে তাদেরকে ঠকিয়ে, জোর করে বা কথার মারপ্যাচে কাবু করে কিংবা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাষণ দিয়ে তাদের মন জয় করে এমন কিছু ব্যক্তি প্রতিনিধি হওয়ার সুযোগ পান, যারা অসৎ, লোভী, দুশ্চরিত্র। 5. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেকটাই নির্বাচনের উপর নির্ভরশীল। নির্বাচনের ত্রুটিগুলি যেমন উত্তেজনা, যে কোনো উপায়ে জয়লাভ প্রভৃতি সমাজকে অস্থির করে তোলে, এমন অনেক নির্বাচন আছে যেখানে মানুষের রায় ঠিকমতো প্রতিফলিত হয় না, অনেকে ভয়ে ভোট দেন, এগুলি গণতন্ত্রেরই কুফল। 6. গণতন্ত্রে রাজনৈতিক দলকে প্রশ্রয় দেয়া হয়। রাজনৈতিক দল ব্যবস্থার কারণেই রাজনৈতিক উত্তেজনা, দলাদলি, একে অন্যের উপর দোষারোপ, এমনকি রাজনৈতিক খুনোখুনিও হয়ে থাকে, এগুলি মানবতা বিরোধী। 7. গণতান্ত্রিক রাজনীতির এই কুফলগুলির জন্যই বহু সৎ, নির্ঝঞ্ঝাট, দক্ষ প্রশাসক রাজনীতি থেকে দূরে সরে থাকেন, ফলে দেশ প্রকৃত রাজনীতিজ্ঞর ভূমিকা থেকে বঞ্চিত হয়। 8. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত সংখ্যাগরিষ্ঠদের দ্বারা পরিচালিত হওয়ার কারণে সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত হয়। 9. কার্লাইল ও লেকি গণতন্ত্রকে যথাক্রমে মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন এবং সর্বাপেক্ষা দরিদ্র, সর্বাপেক্ষা অজ্ঞ এবং সর্বাপেক্ষা অকর্মণ্য ব্যক্তির শাসন বলে ব্যক্ত করেছেন। যদিও গণতন্ত্রের কুফলগুলি একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তাও বিচার করলে দেখা যাবে প্রকৃত গণতন্ত্রই অধিক গ্রহণযোগ্য। জেমস মিলের মতে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হল আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার।